বর্তমানে মধ্যবিত্ত সমাজে আমরা যারা আছি, তারা কিন্তু দিন, দিন হাজারো সমস্যার সম্মুখীন হচ্ছি। যত সমস্যাই মধ্যবিত্ত আর্থিক সমস্যা তো আছেই। তাছাড়াও বিভিন্ন রকম সমস্যা মধ্যবিত্তরা বোধহয় শুধু জীবন যুদ্ধে যুদ্ধ করছে, টিকে থাকছে, একদিন মরে যাচ্ছে। এই জন্যই যেন আমাদের জন্ম হয়েছে। এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে আছি। আর্থিক সমস্যা রয়েছে, সামাজিক সমস্যা রয়েছে, সন্তানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। তারপরে আজকে খাচ্ছি, কালকে কি করব? ভবিষ্যৎ তের সঞ্চয় নেই, কিভাবে চলবে? এগুলো নিয়ে আমাদের সত্যিই খুব সমস্যা রয়েছে। এই বিষয়ে কয়েকটি কথা বলব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বর্তমানে আমরা যারা মধ্যবিত্ত সমাজে রয়েছি বা যারা নিম্ন মধ্যবিত্ত খুব অল্প আয়ের মানুষ আমরা, তারা কিন্তু দিন, দিন প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা আপনারাও বুঝতে পারছেন। হাজারো সমস্যা, কারণ সমাজের সমস্ত দায়ভার কিন্তু মধ্যবিত্ত সমাজের উপরে। সরকার গঠন করে মধ্যবিত্তরা, কারণ ভোট দিতে যায় মধ্যবিত্তরা। কারোর কাছে বিক্রি হয় না কিন্তু এই মধ্যবিত্তরাই। উচ্চবিত্ত খুব হাই পেয়ে তারা তো ঠিকঠাক ভোট দিতেই যায় না। এই মধ্যবিত্তরাই সরকার গঠন করছে, কিন্তু সেই সরকার দ্বারা শোষিত হচ্ছে আবার এই মধ্যবিত্তরাই। এদের জন্য ভাবার কেউ নেই সমাজে, কিন্তু তারা জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে জীবনযাত্রার কি হচ্ছে, এই কোন দিক ব্যয় বৃদ্ধি। আজ থেকে ৫ বছর আগে যা ব্যয় ছিল, এখন ব্যয়টা কত পরিমাণ বেড়েছে প্রত্যেকটা ফ্যামিলির। চালের দাম, উম তেলের দাম, নুনের দাম হয়তো তুলনায় একটু কম বাড়লেও অন্যান্য সমস্ত চিনি, ওষুধপাতি থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যয়ভার কীরকম বেড়েছে। কিন্তু আয় কি আমাদের সেই পরিমাণ বেড়েছে? ৫ বছর আগে যে মানুষটি রোজ ইনকাম করতে হয়তো ২৫০-২০০ টাকা, এখন হয়তো সেখানে তার ৩০০ টাকা, ৩৫০ টাকা আয় হয়েছে, ৪০০ টাকা আয় হয়েছে। কিন্তু ব্যয়টা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। তাহলে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যে মানুষটি কোনো সরকারি চাকুরি, ছোটোখাটো বা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন, যে লোকটা ১০ থেকে ১৫,০০০ টাকা হয়তো বেতন পান বা তারও কম পান, তার বেতনটা কিন্তু বছর গেলে ১,০০০ টাকাও বাড়ে কিনা সন্দেহ আছে। অথচ ব্যয়টা প্রত্যেক দিন বেড়ে চলছে, ফলে একটা বেসামাল অবস্থা চলছে। তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, ছেলে মেয়েদের শিক্ষার বিষয়টা হচ্ছে আমাদের মানে মধ্যবিত্ত সমাজে পিতামাতা সবচেয়ে বড় একটি ব্যয়ের জায়গা হয়ে গেছে। সরকারি শিক্ষা আছে, আমি এ নিয়ে অনেক ভিডিও করেছি, কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থার হাল এমন করে ফেলেছি, শিক্ষকরাও অনেকাংশে দায়ী, এবং সিস্টেম সরকার চায় না যে আমার আপনার ঘরের সন্তানরা ভালো শিক্ষা পাক। একদমই তাই, যে সরকারি আসুক। এর জন্য কি করতে হচ্ছে, প্রাইমারি স্কুলে বাচ্চাকে বেশিরভাগ অভিভাবকরা দিচ্ছে না কষ্ট করে হলেও, একটা কিন্ডারগার্টেন, কেজি স্কুলে পাঠাচ্ছে, বেসরকারি প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে, খরচ। বাড়িতে প্রাইভেট টিউশন দিতে হচ্ছে। তাহলে সরকারি স্কুলে এত শিক্ষক থাকা সত্ত্বেও আমার সন্তানকে প্রাইভেট টিউশন, সেই খরচটা, বই, খাতা, কলম, এটা সেটা সমস্ত কিছু নিয়ে কিন্তু নাজেহাল শিক্ষা। এবং শিক্ষা আমার প্রত্যেকটা পিতামাতা চাইছে তার সন্তান ভালো শিক্ষা পাক, শিক্ষা, তার সাথে পাচ্ছে স্বাস্থ্যের খরচ। সরকারি হসপিটালে বেড নেই, এটা নেই, সেটা নেই। আমাকে একটু সর্দি জ্বর হলেও আমাকে যেতে হচ্ছে লোকাল ডাক্তারের কাছে, ওষুধ দিয়ে দিচ্ছে ৫০ টাকা, ১০০ টাকার। একটু বেশি কিছু হলে প্রাইভেটে ডাক্তার দেখাচ্ছে, তার ভিজিট ৩০০ থেকে ৫০০ টাকা ফিস দিতে হচ্ছে। তারপরে বাইরে রিপোর্ট করতে হচ্ছে, ওষুধ কিনতে হচ্ছে। সব কিছু নিয়ে কিন্তু এই স্বাস্থ্য শিক্ষার সাথে কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই, আমাকে যেতেই হবে, শরীর খারাপ হলে বাঁচি মরি। ফলে এই খরচে কিন্তু মধ্যবিত্ত নাজেহাল হচ্ছে। শুধু এইখানে নয়, এছাড়া কি হচ্ছে, আয়ের অনিশ্চয়তার, উপার্জন কম, যেটা আগেই বললাম, আমাদের ব্যয়ের সাথে আয় বাড়ছে না, আর আয়ের একটা অনিশ্চয়তা। আজকে আমার কাজ আছে, কালকে নাও থাকতে পারে। যারা বিভিন্ন সরকারি বা বেসরকারি স্থায়ী কাজ করেন না, ধরুন রাজমিস্ত্রির কাজ করেন, একটা অন্য কোথাও দোকানে কাজ করেন, সেই মানুষটার কালকে কাজ নাও থাকতে পারে। একটা অনিশ্চয়তার মধ্যে থাকা, কোনো নিশ্চয়তা আছে মাস গেলে আমি এটা পাবোই সেরকম করে ব্যাপার নেই। তার তারপরে আরেকটা আমাদের কি চাপ আছে, ঋণের বোঝা। মধ্যবিত্ত ঋণের, এটা নিয়েও আমি ভিডিও করেছি, ডেসক্রিপশনে থাকবে ভিডিওটি। আমাদের ঋণের বোঝা দিন দিন বাড়ছে। কেন বাড়ছে? এর জন্য আমাদের নিজস্ব লোভ যেমন দেয়, কিন্তু আমাদের প্রয়োজন আছে, কিছু একটা প্রয়োজন। আমার আয় নেই, আমাকে তখন লোন ছাড়া উপায় নেই। একটা বাইক প্রয়োজন মধ্যবিত্ত কোনো একটা বাড়ি, আমার সন্তানের জন্য বা আমার নিজের কাজের জন্য। আমার তো সম্ভব নয় আমি ১.৫ লক্ষ টাকা, ১,২০,০০০ টাকা যে একটা বাইক কিনবো, আমাকে তখন লোন করতে হচ্ছে। ফাইন্যান্স মানেই লোন করা। আমাকে মাসে মাসে ৫ বছর ধরে মাসে ৪,০০০, ৫,০০০ করে টাকা টানছি। আবার কোনো একটা দরকার, কেউ একজন অসুস্থ হয়েছে, তাকে ভর্তি করানোর জন্য, চিকিৎসার জন্য আমাকে কোনো জায়গার থেকে লোন নিতে হচ্ছে, ব্যাংক থেকে হোক বা বেসরকারি বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে। সেই লোনের বোঝায় মধ্যবিত্ত দিন দিন চোরাবালির তলায় যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এরা মুখে হাসি নিয়ে থাকছি আমরা, কিন্তু ভেতরে সবাই যেন ঋণে জর্জরিত হয়ে পড়ছি। এ সমস্যা সরকার, আধিকারিক কেউ বুঝছে না। জীবন যুদ্ধটা লড়ে যাচ্ছে আমরা। এছাড়া আছে আপনার যে বৈবাহিক সম্পর্কের চাপ। বললো পকেটে পয়সা না থাকলে দরজা দিয়ে প্রেম এসে জানলা দিয়ে পালিয়ে যায়, অনেকটা সেই। এই আর্থিক কারণেও কিন্তু বৈবাহিক চাপটা আমাদের অনেকেরই বেড়ে যাচ্ছে।
কারণ চাহিদার সাথে আমার যোগানের সামঞ্জস্য থাকছে না। বৈবাহিক সম্পর্কে যে জিনিসগুলো বেশি প্রয়োজন একটা প্রাত্যহিক জীবনে, সাংসারিক জীবনে, সেটা হয়তো আয়ের জন্য আমি জোগাড় করতে পারছি না, অশান্তি বাঁধছে, একটা চাপ, আমি কি করে এদিক সামলাবো সেদিক সামলাবো, বিরাট একটা চাপ কিন্তু তৈরি হচ্ছে। আর তাছাড়া আছে লোনের সাথে যেটা জুড়েছে, এটা নিয়ে বলেছে আগে লটারি। মধ্যবিত্ত পরিবার, আপনি হয়তো কাটেন না লটারি, হয়তো আমি কাটি না। দেখুন, বহু মানুষ ভাগ্য যাচাই করতে চাইছে, কারণ এই চাপ আমরা নিতে পারছি না। যদি লটারিতে কিছু টাকা পাই, বহু মানুষ অফলাইন তো আছে, অনলাইন বিভিন্ন লটারির নেশায় মেতে উঠেছে। এটা আমাকে আরও ডুবিয়ে দিচ্ছে। এর সাথে আসে রাজনৈতিক চাপ। এই মধ্যবিত্ত লোকগুলো রাজনৈতিক দলের পেছনে ছুটবে, অনেকেই আছে রাজনীতি করছে, এবং সেই রাজনৈতিক সমস্যাটা কিন্তু এরা ভোগ করছে। আমি হয়তো কোনো একটা দলের সমর্থন করি, এটুকুই আমার অপরাধ। আমি হয়তো ভোটের দিন যাচ্ছি, কিন্তু একটা ঝামেলায় জড়িয়ে পড়ছি, গণ্ডগোলে পড়ছি। এরাই কিন্তু বেশি জড়াচ্ছে, দেখবেন। এই সমস্যার বাইরেও হয়তো আরও সমস্যা আছে। তাহলে সমাধান কি আছে? আমার মনে হয় মধ্যবিত্তকে এখান থেকে আমাদের বেরোতে হবে। প্রথমত যে সরকারকে একটু দায়িত্ব নেওয়া দরকার। সরকার এদের কথা কোনো দিন ভাবে না। সরকার ধনীদের, আদানি আম্বানিদের কথা ভাবে, আর ভাবে কার কথা? একদম নিম্নবিত্ত যারা আছে এদেরকে বিনা পয়সায় এটা। কিন্তু মধ্যবিত্তর কথা কেউ সরকার বলে না, কোনো কালে বলেনি। অথচ ভোট দেয় সরকার তৈরি করে এরাই, এটা নিয়ম। সরকারি উদ্যোগ দরকার এদের। প্রথমত কাজের নিশ্চয়তার মূল্যবৃদ্ধিটা রোধ করা দরকার। মূল্যবৃদ্ধিটা রোধ না করলে হবে না। জিনিসপত্রের এইরকম যদি দাম বাড়তে থাকে, প্রত্যেকটা, শুধু চাল, আটা, নুন, তেল, এটা নয়, সমস্ত কিছুর যাবে কোথায় এই মানুষগুলো? এই মানুষগুলো তো ভিক্ষা করতে পারবে না, এর অভাবের কথা অন্য কাউকে বলতে পারবে না। সামাজিকতা মেনটেন করতে হবে, পাড়ায় নেমন্তন্ন একটা গিফট কিনতে হবে, সে বন্ধু আত্মীয়র বাড়ি যেতে হবে। এই খরচগুলো দিন দিন বাড়ছে। এইগুলো মনে হয় সরকারের এদের মূল্যবৃদ্ধিটাকে কন্ট্রোল করা দরকার। আর কি, সামাজিক নিরাপত্তাটাও দরকার। বিভিন্ন সামাজিক সুরক্ষাগুলো এদের আরও বেশি করে দেওয়া দরকার। বিভিন্ন ভান্ডার হতে পারে, ভাতা হতে পারে, এদেরকে দেওয়া দরকার আছে। আর আমাদের যেটা করতে হবে, প্রথমত ব্যয় নিয়ন্ত্রণ। আমরা অনেক ক্ষেত্রে মধ্যবিত্ত যারা আছি, আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি। আমরা আয় আর ব্যয়ের মধ্যে বাজেটটা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের একটা সবচেয়ে বড় দোষ কি, এটা মানবেন আশা করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয়ে গেছে, আমরা অন্যকে দেখাতে ভালোবাসি। আমি কতটা ভালো আছি সেটার থেকে বড় কথা, আমি কতটা ভালো আছি সেটা লোককে দেখাবো। এই ফর শো দেখানোটা আমাদের কিন্তু কাল হচ্ছে। আমরা বাজেট নিয়ন্ত্রণ, আমার এই আয়, আমাকে ওজন বুঝে ভোজনটা তো করতে হবে। এই বাজেটটা নিয়ন্ত্রণ করা দরকার। অপ্রয়োজনীয় ব্যয়গুলো যদি আমি কমাতে পারি, লটারি কাটা হোক, একটু লোককে দেখানোর জন্য যে বিষয়গুলো, মহিলা পুরুষ বাড়ির উভয় যদি একটু মেনটেন করতে পারে, আমার মনে হয় একটু কাজে দেবার বিকল্প আয়ের সন্ধান করা। আমাদের প্রত্যেককে কিন্তু যে কাজই করি না কেন, তার বাইরে একটা বিকল্প কাজ দেখতে হবে। ধরুন আপনি করছেন 10টা থেকে, নিশ্চয়ই এই ব্যাপারে আমি পরামর্শ দেওয়ার পর আপনি করবেন তা নয়, কিন্তু ছোট ভাই বন্ধু হিসেবে এটুকু বলছি, আমরা যে কাজেই করি না কেন, তার বাইরে পার্ট টাইম যদি ঘরে বসেও কোনো কাজ হয়, হোক না 20 টাকা 30 টাকা পার ডে ইনকাম, সেটা একটা খরচ, আমার ছেলে সন্তানের প্রাইভেট টিউশনের খরচটা তো আসবে, দুটো বই কেনার খরচ তো আসবে। এইটা ভেবে যদি, এবং মহিলারা যারা আছেন তারাও নিশ্চয়ই করেন, তাও যদি সেটাকে একটু ম্যানেজমেন্ট করে সঠিকভাবে দিতে পারি, তাহলে মনে হয় একটু আমাদের উপকারে আসবে। আর সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাগুলো গ্রহণ করা, একটা সবচেয়ে বড় কি, সরকারের অনেক ফেসিলিটি আছে, কেন্দ্র হোক রাজ্য হোক, আমরা না জানি না। অনেক যোজনা আছে, রাজনৈতিক নেতারাও আমাদের জানায় না, তারা ভোটের সময় শুধুমাত্র আসে, আমরাও সেগুলো গুরুত্ব দিই না। অনেক স্কিম আছে এই মধ্যবিত্ত বা গরিব মানুষগুলোর জন্য, আমরা সেগুলো জানি না। ব্যাংকের থেকে বিনা সুদে বা অল্প সুদে লোন, এটা সেটা অনেক স্কিম আছে, এগুলো আমরা জানি না। এবং শুধুমাত্র লাল ফিতের ফাঁসে এত জটিল করে সরকারি এই নিয়মগুলো, যার জন্য মানুষ যেতে চায় না। এগুলো যদি সহজ করা হয় আর আমরা যদি একটু খোঁজখবর নিই, তাহলে মনে হয় সেটা আমাদের একটু কাজে লাগবে। আর ঋণের ব্যাপারে আমাদের সচেতনতাটা দরকার। লোন খুব প্রয়োজন না হলে, জানি শখে কেউ করে না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যে বললাম, লোক দেখানোর জন্য আমি এই অবধি খেয়ে ফেলি, তারপরে বিপদ হয়, আমি অ্যাভয়েড করব লোনটা। লোন জিনিসটা কিন্তু আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। মধ্যবিত্ত সমাজ, গ্রামে গঞ্জে প্রতিটা পরিবার, একটা লোন নয়, এক একটা পরিবার 2-3টে করে লোনের জালে ফেঁদে গেছে। মাইক্রো ফাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি দিচ্ছে, গোষ্ঠী, এগুলো করে টোরে আমরা নিচ্ছি, নিয়ে কিন্তু আমরা ডুবে যাচ্ছি। প্লিজ এখান থেকে আমাদের বেরোতেই হবে, একটু প্ল্যান করে না চলে। আর স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে সঠিক সচেতনতা, সরকারি শিক্ষার যতটা সম্ভব গ্রহণ করব, আমরা নিজে সময় দেব, এবং স্বাস্থ্য বিষয়ে যে সমস্ত যোজনা আছে, আয়ুষ্মান ভারত আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, এইগুলো গ্রহণ করে তার সুবিধা বা অন্যান্য বিভিন্ন যে সরকারি সুবিধা পরিষেবা আছে, সেগুলোর মধ্যে থাকার চেষ্টা করব। এইভাবে চললে হয়তো মধ্যবিত্তের একটা, প্লিজ সরকার বাহাদুর, আপনারা যে দল আছেন,
থাকবেন। এই মধ্যবিত্তরাও সমাজের একটা বড় অংশের মানুষ। এদের কথা ভাবুন। এরা সত্যিই কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, কিন্তু মুখ ফুটে এরা বলতে পারছে না। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির সাথে একমত হলে এটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।